স্টুডেন্ট শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই বাসায় আছে এবং ভালো আছো। আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের জন্য আজকে আমাদের ক্লাস। আমরা এর আগে গত পরশু আমরা অধ্যায়ের উপর একটা ক্লাস করছিলাম। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে differential equation with variable coefficients. Differential equation with variable coefficients আমরা গত ক্লাসে কিভাবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হয়, প্রবলেমগুলো কেমন হয়, তাদের গঠনটা কেমন, আমরা সেটা আলাপ করছিলাম এবং একটা প্রবলেম সলভ করছিলাম। আমরা আজকে আরেকটা প্রবলেম সলভ করব এবং এই অধ্যায়ের সমাপনী টানবো। তো আমি বোর্ডে যাচ্ছি, তোমাদের স্বাগত জানাই। একটু মনোযোগ দিয়ে শুনবে, আমরা আজকে অধ্যায়টা শেষ করব। আমাদের বিষয়ের নাম হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং অধ্যায়ের নাম হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। একটু প্রবলেম দেখি। সলভ x স্কয়ার d স্কয়ার y dx square minus 3x dy dx plus 4y x plus x square x। আমাদের এই প্রবলেমটাই সলভ করতে হবে। আমি শুরু করি, সবাই একটু ভালোভাবে বুঝে নিবে, আমরা আস্তে আস্তে আগাবো। লিখবো প্রথমে the given differential equation, the given differential equation। এটা আমাদের প্রদত্ত যে সমীকরণ সেটা আমাদের দেয়া, দেখলাম আমরা প্রদত্ত অন্তরক সমীকরণ। প্রদত্ত অন্তরক সমীকরণ আমরা লিখলাম। আমরা দেখবে এখানে আমাদের চিনব কিভাবে। আমরা আবার একটু বলে দিই, যদি এর সহগ সবসময় এক্স স্কয়ারে থাকবে, এটা মনে রাখবে। এর সহগ এক্স এর মধ্যে থাকবে, এটা মনে রাখবে। যদি এর সহগ এক্স স্কয়ারে থাকে আর ডিওয়াই ডিএক্স এর সহগ এক্স এ থাকে, তখন আমরা এদেরকে বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ variable coefficients, with variable coefficients। ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট আমরা বলবো। এখানে দুটি চলক, কিন্তু এটা x চলক, একটা কি y চলক। y টা হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x টা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের y এর মান বের করতে হবে। y এর মানটা আমাদের বের করতে হবে। সেই মানটা কিসে বের করতে হবে? x এ বের করতে হবে। সেই মানটা আমাদের x এ বের করতে হবে। সলিউশনটা হলো এই স্বাধীন চলক এবং অধীন চলকের মাঝে একটি সম্পর্ক। যে সম্পর্কটা এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে, অর্থাৎ সমীকরণটি ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে যাবে। আমি আবার বলি, আমরা চিনব কিভাবে এই ডিফারেনশিয়াল সমীকরণ যে আমাদের ভেরিয়েবল চলক, আমরা ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার সহগ দেব এক্স স্কয়ার, আর ডি ওয়াই ডিএক্স এর সহগ দেব আমরা এক্স এ। যদি এদেরকে আমরা এক্স স্কয়ার এক্স এ দেখি, তখন আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। আর সমাধান মানে কি? আমরা দেখব এখানে দুইটি চলক থাকবে, দুইটি ভেরিয়েবল থাকবে, একটি এক্স আর একটি ওয়াই। আমরা সব সময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বের করব, অর্থাৎ ওয়াই এর মান বের করব। কার সাহায্যে? আমরা এক্স এর সাহায্যে বের করব। তাহলে সমাধানটা হবে এক্স এবং ওয়াই এর মাঝে একটি সম্পর্ক। এক্স এবং ওয়াই এর মাঝে একটি সম্পর্ক, যে সম্পর্ক দ্বারা প্রদত্ত সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ সমীকরণটি ডান পক্ষ এবং বাম পক্ষ কি হয়ে যাবে? মিলে যাবে, সমান হয়ে যাবে। এটা হলো আমাদের সমাধানটা। আমরা চেষ্টা করব কিভাবে আমরা করি। ওদের প্রদত্ত সমীকরণ আমরা লিখলাম। আমরা গত ক্লাসে বলছিলাম যদি আমাদের ভেরিয়েবল থাকে, ভেরিয়েবল কোএফিসিয়েন্ট থাকে,
আমরা কিভাবে সমাধান করি? লেট x is equal to e to the power z, x is equal to e to the power z। আমরা z কে শিফট করে নিয়ে যাব, x কে শিফট করে নিয়ে যাব কোথায়? z এর মধ্যে। x কে আমরা শিফট করে নিয়ে যাব স্বাধীন চলক যে, সেই স্বাধীন চলক আমরা শিফট করে নিয়ে যাব। this implies ln x হবে e to the power z। উভয় পক্ষে আমরা ln x নিলাম, উভয় পক্ষে আমরা ln নিলাম, ln x না ln নিলাম। this implies x is equal to z ln e। ln এর মান হলো 1, ln x হলো আমাদের z, ln x হলো আমাদের z। তাহলে আমরা একটু স্মরণ রাখা দরকার, আমরা যেখানে x পাবো সেখানে আমরা e to the power z বসাবো, যেখানে ln x পাবো ওখানে আমরা শুধুমাত্র z বসাবো। তাহলে z একটু বাম দিকে লিখি ln x, সুতরাং dz dx, dz dx হবে আমাদের 1/x। এটা আমাদের কাজে লাগবে, আমাদের কাজে লাগবে। একটু ই করে রাখি, মার্ক করে রাখি। তাহলে আমরা x কে e to the power z বল, সব সময় এটাই করি। যখন আমরা ভেরিয়েবল কোএফিসিয়েন্টস পাবো তখন আমরা x কে কি দেবো? e to the power z দেবো। আমরা x কে e to the power z দেবো, ln x কে z ধরবো, আর dz dx এর মান বের করব 1/x। আমাদের টার্গেট হলো dy dx বের করা, d স্কয়ার dx স্কয়ার বের করা। সুতরাং dy dx is equal to, সুতরাং dy dx is equal to, তাহলে dy dz into dz dx। এখানে dz dz কাটা যাবে, তাহলে dy dx থাকে, dz dz কাটা গেলে dy dx থাকবে, dy dz। আর ওই যে dz dx এর মান 1/x, এটা আমরা পেলাম এখানে, এটা 1/x, যেটা আমরা পেলাম 1/x dy dz। এটা কার মান ছিল আমাদের? dy dx এর মান। এটাকে একটু করে ইচ্ছা করলে আমরা এটাকে কোন ভিডিও লিখতে পারি, x dy dx সমান dy এখান থেকে সরাসরি যাতে মান বসাতে পারি। তাহলে আমাদের dy dx টা আমাদের চলে গেল 1/x dy dz এ। এবার আমাদের দরকার d স্কয়ার বাই dx স্কয়ার মান। সুতরাং d স্কয়ার বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা কিভাবে লিখব? d dx বা ইনটু dy dx, যেভাবে আমরা লিখি হরমেশা এইভাবে আমরা লিখি। এবার আমরা কি করব? dy dx এর মানটা বসাবো, d dx 1/x dy dz, dy dz আমরা মানটা বসাই দিলাম। এই যে d dx dy dx এর যে মানটা 1/x dy dz। আমি এবার কি করব? d dx u into b, এটাকে u ধরবো আর এটাকে b ধরবো। যদি তাই হয় আমাদের 1/x d dx dy dz plus u d dx b plus b d dx u dy dz into d dx 1/x, then 1/x d square y dx into dz, আর ওখানে থাকে প্লাস dy dz 1/x হবে মাইনাস 1/x স্কয়ার, যেহেতু ভেরিয়েবল x dx। আমরা একটু মুছবো, এবার এটা মুছবো, কোথায় মুছবো? উপরে মুছি, একটু উপরে মুছি, উপরে মুছি, উপরে মুছি। প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে হবে। আমি এবার ভেঙে ভেঙে দেখা দিচ্ছি। সমান 1/x d square y dz square into dz dx। কেন আমরা এটা লিখলাম? কারণ আমাদের dy dx কে আমাকে সরাই ফেলতে হবে, এইজন্য d square y dz dx এর আমরা যে কাটাকাটি করি, dz d square যদি কাটা যাবে একটা থাকবে dz, তো dz dx থাকবে, উপরে d square y ঠিকই আছে, নিচে দুইটা dx dz কাটাকাটি করে আরেকটা আমাদের ফিরে আসবে, মাইনাস 1/x square dy dz, dy dz।
আর এই যে আমাদের ডিজেড ডিএক্স এর মান এখান থেকে আছে 1/x 1/x d স্কয়ার y dz স্কয়ার ইনটু 1/x মাইনাস 1/x স্কয়ার dy dz x গুণ করলে 1/x স্কয়ার, তার মধ্যে কি হবে এখানে 1/x স্কয়ার d স্কয়ার y dz স্কয়ার মাইনাস 1/x স্কয়ার dy dz। আমি আরেকটু মুছবো আরেকটু যদি একটু কমন নিয়ে যাই, এখান থেকে একটু এটা রেখে এদিকে চলে আসি, আমি একটু কমন নিয়ে যাই, আমাদের কি হবে 1/x স্কয়ার কমন যাবে, আমাদের d স্কয়ার y dz স্কয়ার মাইনাস dy dz। তাহলে আমরা এই একটা জিনিস পেয়ে গেলাম। আমাদের এই জিনিসটা আমাদের প্রয়োজন হবে, আমাদের কি কি প্রয়োজন হবে আমি একটু বলি। আমাদের x এর মান প্রয়োজন হবে, যদি এখানে x আছে, আমাদের x স্কয়ার প্রয়োজন হবে, যেহেতু এখানে x স্কয়ার আছে। আমাদের ln x প্রয়োজন হবে, আমাদের x প্রয়োজন হবে, x স্কয়ার প্রয়োজন, ln x প্রয়োজন হবে। আমাদের dy dx প্রয়োজন হবে, বা x dy dx প্রয়োজন হবে, x dy dx প্রয়োজন হবে। আমাদের x স্কয়ার d স্কয়ার y dx স্কয়ার প্রয়োজন হবে। আমরা যদি এই 1 2 3 4 5 এই পাঁচটা মান বের করতে পারি, তারপর আমি এখানে যেতে পারবো, এর আগে আমি যেতে পারবো না। আমরা তো শর্টলি আস্তে আস্তে করলাম, তোমরা ইচ্ছা করলে ডাইরেক্ট করে ফেলতে পারবা, কিন্তু এই যে একবারে তুমি x সমান টু দি পাওয়ার z তাহলে অনেক সমান z dz dx লিখে ফেলতে পারবা। এখানে dy dx আমার মতো খুঁটিনাটি ভাঙার প্রয়োজন নাই, তুমি বুঝতে পারলে হলো, স্যার বুঝবে। আমি এবার মুছবো, দেখো তাহলে আমি x কে কি বসাবো, x কে আমি কি বসাবো, x কে আমি টু দি পাওয়ার z বসাবো, x কে আমি টু দি পাওয়ার z বসাবো। x স্কয়ার কি বসাবো, x স্কয়ার হবে, তাহলে টু দি পাওয়ার z মানে টু দি পাওয়ার 2z হবে, 2z হবে। ln x কে আমি কি যাব, ln x কে আমি z বসাবো, সব আমি এই করে রাখছি, ln z বসাবো। x dy dx আমি কি বলছি, x dy dx আমি dy dz বসাবো, dy dz বসাবো। আর x স্কয়ার d স্কয়ার dx কি বসাবো, d স্কয়ার y dz স্কয়ার dz স্কয়ার মাইনাস dy dz। এই সব কয়টা বসাবো, আমি আবার ক্লিয়ার করি। আমি এখানে d স্কয়ার y dx স্কয়ার বসাবো, dy dx বসাবো, x বসাবো, x স্কয়ার বসাবো, ln x বসাবো। এই পাঁচটা যদি আমি বসাতে পারি, তাহলে আমাদের কাজ শেষ মোটামুটি। তাহলে যেখানে আমি x পাবো, এখানে আমি x পাইলে আমি e টু দি পাওয়ার z বসাবো, x স্কয়ার পাইলে e টু দি পাওয়ার 2z বসাবো, কারণ x স্কয়ার করলে e টু দি পাওয়ার z হোল স্কয়ার ইনটু 2z। যেখানে ln x পাবো আমি z বসাবো, x dy dx পাবো, dy dz বসাবো। আর x স্কয়ার d স্কয়ার dx স্কয়ার পাবো, d স্কয়ার dz স্কয়ার মানে dy dz বসাবো। এটার মধ্যে এই সব কয়টা মান আমি একের মধ্যে বসাই দিব। আমি এই মানগুলো বের করার পরে আমি একের মধ্যে বসাই দিব এই মানগুলো। সুতরাং 1 ইমপ্লাইজ সমীকরণ 1 থেকে আমরা কি পাই, আমরা সমীকরণ 1 লিখবো, 1 থেকে আমরা যেটা পাই সেই জিনিসটা আমরা এবার লিখবো। তাহলে আমি প্রথমে যদি এটার মান এটা আমাদের বের করা আছে কত, সেটা d স্কয়ার y dz স্কয়ার মাইনাস dy dz, এটা মান পেয়ে গেলাম এটা। আচ্ছা, মাঝখানে মাইনাস চিহ্ন, মাইনাস 3, এবার x dy dz, x dy dz হলো আমাদের dy dx হলো x, dy dx হলো dy dz, শুধুমাত্র dy dz, এটা গেল এটা প্লাস 4y, x কে আমরা কি লিখবো, x কে আমি টু দি পাওয়ার z লিখবো, প্লাস x স্কয়ার কে টু দি পাওয়ার 2z লিখবো। আর সিম্পলি ln x কে আমি কি লিখবো, z লিখবো। যে আমি যে কটা মান এখানে লিখে রাখছিলাম সেই কটা মান আমি বসাই দিলাম।
আবার বলি, আমরা এক্স স্কোয়ার ডি স্কোয়ার এক্স স্কোয়ারকে আমি ডি স্কোয়ার আর ডিজেড স্কোয়ার লিখলাম, মাইনাস ডিওয়াই ডিজেড লিখলাম, আর এক্স ডিওয়াই ডিজেডকে 3 হয়ে গেল, আমি ডিওয়াই ডিজেড লিখলাম, 4y হয়ে গেল, এক্স কে ডিওয়াই জেড লিখলাম, এক্স স্কোয়ার কে ডিজেড 2z লিখলাম, নন এক্স কে আমি জেড লিখলাম। আমাদের অঙ্কের মধ্যে কোথাও কিন্তু আর এক্স নাই, কিন্তু নতুন চলক চলে আসলো, ডি স্কোয়ার ওয়াই ডি জেড স্কোয়ার মাইনাস 4 dy dz plus 4y to the power z plus z to the power 2z but y z। আমাদের অঙ্কের মধ্যে কিন্তু নতুন চলককে y এবং z, yটা আমাদের আগে ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y এর মান আমরা বের করব, এটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর z কিন্তু আগে আমাদের x ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। x এর পরিবর্তে আমাদের কে চলে আসলো, x এর মধ্যে আমাদের নতুন করে কি আসলো, x আমাদের z আসলো। আমরা y এর মান বের করতে হবে কার সাহায্যে, z এর সাহায্যে, এবং y z এর মধ্যে সম্পর্ক করতে হবে। আলটিমেটলি আমরা যদিও y এর মাধ্যমে করি, কিন্তু অঙ্কটা আমাদের আছে কি x এ, রেজাল্টটা আমাদের x এ আনতে হবে, আনতে হবে। তাহলে আমাদের এখন কিন্তু আমাদের চলকের মধ্যে আর কোথাও x নাই কিংবা z নাই, আমাদের এখন এটা কি হয়ে গেল, ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয়ে গেছে, কারণ এখন dy dz এর সহগ কিছু চলে আসলো, এটা একটা সংখ্যা চলে আসলো, কত হয়ে গেল, -4 এ চলে আসলো। আবার d স্কয়ার y dz স্কয়ার সহগ কিছু চলে আসলো, 1, সব সংখ্যায় চলে আসলো। যদি এর সহগগুলো সংখ্যায় চলে আসে, তখন তার নাম হয়ে যাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। আমরা কত ক্লাসে পড়ছিলাম, উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, অর্থাৎ ধ্রুব সহগ, চলক সহগ না, কি হবে, ধ্রুব সহগ। তাহলে আমরা ভেরিয়েবল থেকে কোথায় চলে আসলাম, আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের মধ্যে আমরা চলে আসলাম। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা ডি স্কোয়ার ওয়াই লিখতে পারি, এটাকে আমরা ডি ওয়াই লিখতে পারি, এটা 4y, ওয়াই আর জেড এর সমীকরণ চলে আসছে আমাদের, প্লাস জেড টু দি পাওয়ার 2z। আমরা যে লিখলাম এখানে কাকে কি ধরলাম, ডি সমান ধরলাম আমরা dy dz লিখলাম। আমরা নরমালি ডি কে আমরা কি লিখি, আমরা d dx লিখি, কি d dx লিখতাম, কিন্তু আমাদের যেহেতু x নাই, আমরা কাকে z লিখলাম, আমরা x এর জায়গায় কাকে z লিখলাম, এই জন্য। তা d স্কয়ার বাই d স্কয়ার dz স্কয়ার, d স্কয়ার minus 4d plus 4y to the power z and z to the power 2z। এটা আমাদের নতুন সমীকরণ 2। আমরা এটাকে মোটামুটি আমরা একটু সলভ করব। আমাদের আগে x ছিল, x থেকে আমরা টোটালি z এর মধ্যে চলে আসতাম, আমাদের নতুন চলক হয়ে গেল z এবং y। yটা আমাদের অধীন চলক আর zটা আমাদের স্বাধীন চলক। আমরা y এর মান বের করব কার সাহায্যে, z এর সাহায্যে। আমরা যদিও 2 এর সাহায্যে নিয়ে আমরা অঙ্কটা করব, কিন্তু মূল অঙ্ক রেজাল্ট আমাদের কিসে আসবে, x এর মধ্যে আসবে। আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক এবং অধ্যায় থেকে একটা অঙ্ক আমরা পাবো ইনশাআল্লাহ। একটু ভালোভাবে বুঝে নিবে তোমরা। একটু মুসিবত আছে, বোর্ডটা মুসিবত করবে, এটা একটু মুসিবত, শুধু একটা মাসের ব্যাপার, তো কিছু রাখতে হবে। আমরা আমাদের ফর্মুলে চলে আসবো। The auxiliary equation of 1 is d সমান আমরা m বসাবো, d সমান m বসাবো, তাহলে হয় আমাদের m স্কয়ার মাইনাস 4m প্লাস 4 সমান 0। ইকুয়েশন, যদি ইকুয়েশন স্যার মূল বের হবে, m এর মান বের হবে, m এর মান আমরা বের করব, m এর মান বের করব। আমরা অক্সিলারি ইকুয়েশনে d সমান m বসালে আমরা যে সমীকরণ পাবো, সেই সমীকরণ থেকে কার মান বসাবো, m এর মান বসাবো। তাহলে আমাদের m - 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, m - 2 ইনটু m - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা m এর দুটো মান করব, 2 সেম মান, দুটো একই মান পেলাম, আমরা m এর দুটো আমরা একই মান পেলাম। হ্যাঁ,
সুতরাং দ্য কমপ্লিমেন্টারি ফাংশন the complementary function of 2 is yc হবে আমাদের লিখবো এটা yc তে লিখবো একটু পরে লিখি আমি যদি আমাদের m এর মানটা এইভাবে আসে নরমালি আলফা বিটাতে আসার কথা m এর দুইটা মান একটা আলফা একটা বিটা অর্থাৎ m1 সমান আলফা m2 সমান বিটা এভাবে আসার কথা m1 আর m2 কিন্তু যদি m1 সমান m2 সমান আলফা সমান বিটা হয়ে যায় যদি সমান হয়ে যায় দুইটা মোট সমান হয়ে যায় তাহলে আমাদের y এর যে মান আসবে yc যেটা মান আসবে সেটা হবে আমাদের c1 প্লাস xc2 e টু দি পাওয়ার আলফা x অথবা বিটা x যেটা আলফা বিটা সমান হ্যাঁ তো আমাদের মনে রাখতে হবে এখানে তো আমাদের e নাই আমাদের x নাই আমরা উপরে কিসে আছে z এ তাহলে এটা x এর জায়গায় কি হবে z হবে এটাও x এর কি হবে z হবে কারণ আমাদের অঙ্কের মধ্যে y এবং কি আছে z আছে আমরা বলছি y এর মান আমরা বের করব আর কার সাহায্যে বের করব z এর সাহায্যে তাহলে ওটা আমাদের কি হয়ে যাবে z হয়ে যাবে তাহলে c1 zc2 e টু দি পাওয়ার c1 zc2 e টু দি পাওয়ার কি হবে আলফা z যেখানে আমাদের আলফা মান কত হবে আলফা মান হবে আমাদের 2 আর z এর মান কত হবে যেমন হবে z এর মান হবে আমাদের ln x এটা আমাদের এরকম প্রবলেমটা ঠিক আছে তাহলে আমাদের yc কত হবে yc টা হবে আমাদের c1 প্লাস zc2 e টু দি পাওয়ার আলফা z মানে 2z এরকম কিন্তু আলফা z মানে কত হবে আমাদের 2z কত মানে আমাদের 2z যেটা m এর মান আমাদের কত 2 আমরা যেটা পেলাম এটা আমাদের কার কমপ্লিমেন্টারি ফাংশন যদি ডান দিকে থাকে ডান দিকে যদি 0 হয় তাহলে আমাদের এই কমপ্লিমেন্টারি ফাংশনই আমাদের সমাধান তো ডান দিকে যদি নন জিরো থাকে সেক্ষেত্রে আমরা জেনারেল সলিউশন আমাদের বের করতে হবে ডান দিকে 0 থাকলে কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে যাবে আমাদের জেনারেল সলিউশন কিন্তু ডান দিকে নন জিরো থাকলে আমাদের পার্টিকুলার সলিউশন কি করতে হবে বের করতে হবে এটা মজবুত করে অধিবেশনে মুছে পেলে হ্যাঁ আমি যেটা পেলাম এখানে তাহলে আমাদের yc সুতরাং yc সমান c1 প্লাস z এর মান কত ln x এর মান আমাদের ln x বা c2 ln x লিখতে পারি c2 ব্যালবেন দিতে পারি ln x হ্যাঁ এখানে আছে আমাদের e টু দি পাওয়ার 2z আমাদের e টু দি পাওয়ার 2z মানে e টু দি পাওয়ার z ছিল আমাদের কত x ছিল e টু দি পাওয়ার z হোল স্কয়ার যদি হয় কত x স্কয়ার e টু দি পাওয়ার 2z হবে আমাদের কত x স্কয়ার হ্যাঁ এটা হবে আমাদের x স্কয়ার yc এটা কার জন্য হয়ে গেল এটা 1 এর জন্য হয়ে গেল তাহলে yc the complementary function of 1 which is the complementary function of 1 সমীকরণ 1 এর আমরা 2 এর সাহায্য নিব কিন্তু আমরা 1 এর বের করব আমি আবার বলি আমরা অক্সিলারি ফাংশনের যে অক্সিলারি ইকুয়েশনের যে দুটো মূল একটা m1 সমান আলফা m2 সমান বিটা হওয়ার কথা তাহলে যদি এই m1 m2 সমান আলফা বিটা হয় দুটো সব সমান হয়ে যায় তার মধ্যে সলিউশন আসবে c1 zc2 টু দি পাওয়ার আলফা z যেখানে আলফা মান কত হবে আলফা বিটা সমান আলফা হবে 2 তার মধ্যে c1 যেটা মান হবে আমাদের ln x c2 e টু দি পাওয়ার আলফা z বাই e টু দি পাওয়ার 2z হ্যাঁ মানে e টু দি পাওয়ার 2z মানে হবে x স্কয়ার 2z হবে আমাদের x স্কয়ার এটা হলো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন দিয়ে আমরা এটা পেলাম আমাদের দুইটা এখানে দুইটা প্রয়োজন সমাধান প্রয়োজন এই কমপ্লিমেন্টারি ফাংশন একটা আমাদের কি পার্টিকুলার সলিউশন ডান দিকে যদি 0 থাকে তাহলে আমাদের কমপ্লিট এখানে অঙ্ক শেষ হয়ে যেত আমরা জেনারেল সলিউশন লিখে ফেলতে পারতাম কিন্তু যেহেতু ডান দিকে নন জিরো আমরা পারবো না লিখতে তাহলে কি লিখতে হবে আমাদের পার্টিকুলার সলিউশন বের করতে হবে নাও particular solution of 2 is y থেকে yp আগে কমপ্লিমেন্টারি ফাংশন ছিল c আর এটা পার্টিকুলার yp এটা কি হবে দেখি 1 by
তাহলে y এর মান কিন্তু এটা বাই এটা, তাহলে আমাদের হবে d স্কয়ার মাইনাস 4d প্লাস 4, ডান দিকে আছে আমাদের e টু দি পাওয়ার z প্লাস z e টু দি পাওয়ার 2z। আমি একটু মুছে ফেলবো। আমি যদি y এর মান বের করি, এখানে কি হবে দেখো তো, y এর মান বের করলে এটা বাই এটা, এই ঠিক শুধু একই রকম মানটা বসে দিলাম, আর কিছু না, মুছে ফেলবো তুই কি। আমি এটাকে কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b স্কয়ার d মাইনাস 2 হোল স্কয়ার, দুই ভাগ করতে পারি e টু দি পাওয়ার z একটা, হ্যাঁ, প্লাস 1 বাই d মাইনাস 2 হোল স্কয়ার z e টু দি পাওয়ার 2z, দুই ভাগ করে দিলাম। এটা বাই এটা হর এটা, আবার লব বাই হর লব বাই হর, দুইটা লব হয়ে গেল, আমরা দুই ভাগ করে দিলাম। স্মরণ রাখতে হবে, যদি আমাদের e টু দি পাওয়ার az থাকে বা ax থাকে, আমরা d সমান a বসাবো, d সমান আমরা a বসাবো। কিন্তু এখানে e টু দি পাওয়ার z মানে, e টু দি পাওয়ার z মানে কত, d মান e টু দি পাওয়ার z মানে এর মান কত এখানে 1, এর মান কত এখানে 1, তাহলে আমরা এর মান 1 বসাই দিব এখানে। d সমান কত বসাবো, তাহলে d এর মান যদি 1 হয়, d সমান কত হবে আমাদের, d সমান আমাদের 1 হবে e টু দি পাওয়ার z এর মধ্যে সমাধান করতে, তাহলে 1 মাইনাস 2 হোল স্কয়ার e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার z প্লাস, আমি আবার বলি, যদি e টু দি পাওয়ার az থাকে, e টু দি পাওয়ার az থাকলে আমি d সমান a বসাবো, d সমান a বসাবো, তাহলে e টু দি পাওয়ার z এর মধ্যে e টু দি az মানে z এর মান কত, e টু দি z এর মধ্যে এর মান কত, এর মান 1, এর মান 1, তো আমি d সমান কত বসাবো, 1 বসাবো। তো z এর সহগ কত 1, d সমান আমরা z এর সহগ বসাবো, 1 বসাবো। এবার যে আমি ডান পাশে কি আছে আমাদের z e টু দি পাওয়ার z, এরকম প্রবলেম আমি সেদিনে পড়ছিলাম, z e টু দি পাওয়ার z, কিন্তু z e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার az, z e টু দি পাওয়ার az থাকে, তাহলে আমাদের e টু দি পাওয়ার az টা সামনে চলে আসবে, az সামনে চলে আসবে, সামনে চলে আসবে, আর d এর জায়গায় আমাদের কি ব্যবহৃত হবে, d প্লাস a ব্যবহৃত হবে, d এর জায়গায় d প্লাস a ব্যবহৃত হবে। যেহেতু আমাদের আছে e টু দি পাওয়ার 2z আছে, যেহেতু আমাদের z e টু দি পাওয়ার 2z আছে, এখানে এখানে আছে কত, আমাদের আছে z e টু দি পাওয়ার 2z, তাহলে আমাদের z e টু দি পাওয়ার 2z টা আমাদের সামনে চলে আসবে, আর d সমান আমরা কি বসাবো, d সমান আমরা d প্লাস 2 বসাবো, z এর সহগ কত 2, z এর সহগ কত 2, তাহলে এখানে আমরা এদের সলভ করতে e টু দি পাওয়ার 2z টা আমাদের সামনে চলে আসবে, আর d এর জায়গায় আমরা কত বসাবো, d প্লাস 2 বসাবো। কেন d জায়গায় d প্লাস 2 বসাবো, কারণ আমাদের z এর সহগ কত 2, এর মান কত 2 মাইনাস 2 হোল স্কয়ার, বাইরে থাকে আমাদের z। ক্লিয়ার? আরেকটু আমি বলি, আরেকটু দেখাই, আমাদের প্রথমে আছে আমাদের e টু দি পাওয়ার z, এটা কম্পেয়ার করব বাই e টু দি পাওয়ার az এর সাথে, তাহলে এখানে a এর মান কত 1, যদি e টু দি পাওয়ার সিম্পলি e টু দি পাওয়ার az থাকে, অন্য কিছু না থাকে, আমি d সমান কি বসাবো, a বসাবো, তারপর d সমান আমি 1 বসাই দিব, d সমান আমি 1 বসাই দিব, এই যে আমি প্রথমে d সমান 1 বসাই দিলাম, এটা আমাদের প্রথমটা শেষ। যদি আমাদের এবার e টু দি পাওয়ার z az থাকে, যদি আমাদের e টু দি পাওয়ার z az থাকে, z e টু দি পাওয়ার az থাকে, z e টু দি পাওয়ার z থাকে, হ্যাঁ, এটা মানে আসলে আমাদের e টু দি পাওয়ার az টা সামনে চলে আসবে, আর d এর জায়গায় d প্লাস কি হবে, a হবে। যেহেতু আমাদের আছে z e টু দি পাওয়ার 2z, তাহলে e টু দি পাওয়ার 2z টা আমাদের সামনে চলে আসবে, আর d এর জায়গায় আমাদের হবে d প্লাস 2, আমরা তাই করছি, d এর জায়গায় d প্লাস 2 লিখছি, আর এখানে এর জায়গায় আমরা 1 লিখছি, জেডটা পরে থাকবে, e টু দি পাওয়ার 2z টা আগে চলে আসবে, z আগে চলে আসবে, জেডটা পরে থেকে যাবে, তাহলে এখানে হলো 1 বাই মাইনাস 1 হোল স্কয়ার টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার 2z, এখানে 2 2 কাটা যায়, তাহলে 1 বাই d স্কয়ার z। আমি একটু উপরে মুছবো, নিচে একটা লাইন লিখি, তাহলে মাইনাস 1 মানে 1 1 মাইনাস 1 e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার 2z, 1 বাই d স্কয়ার মানে 1 বাই d কে একটু আগে লিখি, একটা d দিয়ে লিখি, 1 বাই dz, হ্যাঁ, 1 বাই dz, d মানে ডিফারেন্সিয়েশন, মনে করো dz আছে, শুধু dz, dz মানে 1, যেটা ডিফারেন্সিয়েশন কত 1, আর যদি 1 বাই dz থাকে ইন্টিগ্রেশন, যেটা ইন্টিগ্রেশন, তাহলে কত হবে, যেটা ইন্টিগ্রাল z স্কয়ার বাই 2, আমি যদি dx থাকে আমরা কত লিখি, 1 লিখি না, 1 লিখি, আর যদি এখানে 1 বাই dx থাকে কি লিখবো, x স্কয়ার বাই 2 লিখবো, x স্কয়ার বাই 2, ঠিক তাই
তাহলে 1/dz কত হবে আলাদা আলাদা করতে আমরা দুইবার তো d স্কয়ার আছে দুইবার করব তো এটা হবে আমাদের z²/2 আসি পার্টিকুলার সলিউশনের মধ্যে তাহলে 1/1 মানে 1 শুধু e⁻z পেলাম প্লাস e⁻2z z into 1/d আর 1/z dz মানে z²/2 1/dz মানে কত এটা z এর ইন্টিগ্রেশন তাহলে z²/2 e⁻z প্লাস e⁻2z টোটাল হলো কনস্ট্যান্ট যেটা আগে নিয়ে আসবো 1/d z², 1/d z², 1/d z²। আমাদের e⁻z প্লাস e⁻2z/2 z² ইন্টিগ্রেশন 1/d ইন্টিগ্রেশন তাহলে z² হবে z³/3 আমরা কি লিখি ভাবে আমরা 1/d x² লিখি না x² মানে কত ইন্টিগ্রেশন x² dx মানে কত x² কিভাবে করি আমরা x³/3 x³ কত 3 এখানে শুধু z এর জায়গায় কি আছে x এর জায়গায় আছে z আছে z³/3 হবে z³/3 e⁻z প্লাস 6 1/6 3 দুগুণা 6 z³ e⁻2z z³ e⁻2z আমরা এই মানটাকে আমরা x এ লিখব আমরা এই মানগুলোকে আমরা কিসে লিখব x এ লিখব আমরা এখন কোথায় আছি 2 এর আমরা আছি 2 এর মধ্যে 2 থেকে আমরা এই মানগুলো বের z এর মধ্যে আছে কিন্তু আমাদের দরকার 1 এর সলিউশনটা তাহলে e⁻z ছিল আমাদের কত ছিল আমাদের x সমান ছিল আমাদের e⁻z ছিল আর আমাদের x সমান e⁻z ছিল আর z সমান আমাদের কি ছিল আমাদের ln x সমান কি ছিল ln x সমান z ছিল এই ln x সমান z ছিল তাহলে আমাদের যেখানে e⁻z পাবো আমি x বসাবো প্লাস 1/6 আর z মানে ln x বসাবো ln x হোল কিউব আর e⁻z x² কত হবে e⁻2z হবে যেখানে e⁻2z থাকবে আমরা কি বসাবো x² বসাবো ঠিক আছে তাহলে আমি একটু করি x প্লাস x²/6 ln x হোল কিউব এর কার মান এটা yp which is the particular solution of 1 which is the z থাকলে particular solution 2 এর হতো যেহেতু x আমরা লিখি বললাম 1 এর which is the particular solution of 1 আমরা 1 এর আমরা এই পেয়ে গেলাম পার্টিকুলার সলিউশন পেয়ে গেলাম 1 এর আমরা কমপ্লিমেন্টারি ফাংশনও পেয়ে গেলাম এবার আমাদের হয়ে গেল পার্টিকুলার সলিউশন কমপ্লিমেন্টারি দিলে আমাদের কি হয়ে যাবে জেনারেল সলিউশন হয়ে যাবে দিলে আমাদের জেনারেল সলিউশন হয়ে যাবে সুতরাং জেনারেল সলিউশন of 1 is এটা গেল নম্বর y yc plus yp yc plus yp yc হলো আমাদের c1 c1 plus c2 ln x square plus x plus x²/6 x²/6 ln x whole cube এটা কিন্তু আমাদের y where c1 and c2 are arbitrary here arbitrary here arbitrary constants ইচ্ছামূলক ধ্রুবক কেন c1 সেটা আমাদের কি হবে ইচ্ছামূলক ধ্রুবক হবে এটা আমাদের y এর মান আমরা 2 এর সাহায্যে আমরা একে এটা বের করে ফেললাম আমরা দেখলাম কিভাবে
এই ডিফারেনশিয়াল এবং কনস্ট্যান্ট ভেরিয়েবল কোএফিসিয়েন্টসের তোমার জেনারেল সলিউশনটা বের করা হয়। তোমার জেনারেল সলিউশনটা কি দেখো, আমাদের ওখানে কি ছিল, আমাদের d²y dx² ছিল কিন্তু এর অর্ডার কত, এর অর্ডার কিন্তু 2, এর অর্ডার কত 2 কিন্তু এর অর্ডার 2। আমরা যে y এর মান পেলাম এখানে আমি ইচ্ছামূলক ধ্রুবক কটা পেলাম, এটা c1 পেলাম, এটা কত c2 পেলাম। কোন ডিফারেনশিয়াল সমীকরণের সমাধানের মধ্যে যদি অর্ডারের সমান সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে তাহলে ওই সমাধানের নাম হবে জেনারেল সলিউশন। আমি আবার বলি, কোন ডিফারেনশিয়াল সমীকরণ, আমাদের সমীকরণের অর্ডার কত, অর্ডার 2 কিন্তু, কারণ এখানে কয়বার ডিফারেনশিয়াল করা আছে, 2 বার। অর্ডার মানে হলো একটা ডিফারেনশিয়াল সমীকরণে সর্বোচ্চ যতবার ডিফারেনশিয়াল বিদ্যমান থাকে সেটা, একটি ডিফারেনশিয়াল সমীকরণে সর্বোচ্চ যতবার ডিফারেনশিয়াল বিদ্যমান থাকে সেটা তার অর্ডার 2 বার আছে এখানে, 2 বার। তার অর্ডার হলো, অর্ডার বা ক্রম, অর্ডার কত 2, এর অর্ডার কত, অর্ডার 2 কিন্তু, ক্রম হলো 2। আর এর সমাধানের মধ্যে চলক আছে কয়, আমাদের কনস্ট্যান্ট কয়টা আছে, 2টা। ইচ্ছামূলক আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে, 2টা, একটা c1 কত c2। তাহলে এখানে c1 c2 এর সংখ্যা কত 2 এবং অর্ডার সংখ্যা কি সমান, এই জন্য এই সমাধান নাম হলো জেনারেল সলিউশন। আমি এর সাথে এটা বলে রাখি, কোন ডিফারেনশিয়াল সমীকরণের অর্ডারে সমান সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক যদি তার সমাধানের মধ্যে বিদ্যমান থাকে তাহলে ওই সমাধান নাম হবে জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। সাধারণ সমাধান। আমাদের গত ক্লাসে আমরা একটা অঙ্ক করলাম, আমরা আজকেও একটা অঙ্ক করলাম। আশা করি এই ধরনের অঙ্ক পরীক্ষার মধ্যে আসবে, আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এগুলোর উপরেই তোমরা আরেকটা সাবমিট করবে, তোমার অ্যাসাইনমেন্ট সাবমিট করবে। আজকে হলো সেটা তোমার 14 তারিখ, 20 তারিখের মধ্যে তোমরা এটা সুন্দরভাবে সাবমিট করে দিবে, খুব কালার করে সুন্দর করে দিবে। কিন্তু এর সাথে আরো কিছু অঙ্ক অ্যাড করবে, কমপক্ষে 5টা অঙ্ক অ্যাড করবা। আমি তো 2টা করলাম, আর আনুষঙ্গিক যা সব বলে দেন, ধরো 5টা অঙ্ক অ্যাড করে তোমরা প্রত্যেকে আমার মেসেঞ্জারের মধ্যে তোমরা ই করে দিবা, ফাইল করে সুন্দরভাবে। আমরা ফাইল করা শিখে গেলাম, কাজে এটা আমরা কাজে লাগাবো। হ্যাঁ, তো তোমরা তোমাদের ক্লাসটা কেমন লাগলে কমেন্টের মধ্যে জানাবা, আর কোথায় সমস্যা থাকলে সেটাও জানাবা। প্রয়োজন আমি আবার একটু হেল্প করবো তোমাদেরকে করার জন্য। বাড়ির কাজগুলো করে ফেলবা, অ্যাসাইনমেন্টগুলো করে ফেলবা, কাজ আমরা কমপ্লিট করবো। কারণ তোমাদের যখন লকডাউন বন্ধ শেষ হয়ে যাবে সাথে সাথে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ, যারা অ্যাসাইনমেন্টগুলো করবা তাদের জন্য বিশেষ থাকবে, কিন্তু প্রায়োরিটি থাকবে, সেটা আমি পরে জানাবো। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা তোমাদের সমাধানটা করে ফেলতে পারবে বাসায়। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, নিরাপদ থেকো, শুভকামনা। এরপরে আমি আবার 3rd ইয়ার 4th ইয়ার শেষ করে আবার তোমাদের কাছে ব্যাক করবো। হ্যাঁ, পরের ক্লাস পর্যন্ত খোদা হাফেজ, শুভকামনা সবার জন্য। অ্যাসাইনমেন্টটা দ্রুত দিয়ে দিবে, সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে। খোদা হাফেজ।